এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোন কোন বৈশিষ্ট্য দেখে বুঝবো আমার সন্তান সলিড খাবারের জন্য রেডি বা প্রস্তুত। এবার আমি যখন বুঝতে পারছি যে আমার সন্তান সলিড খাবারের জন্য রেডি, তখন কিন্তু আমাকে পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমি সলিডটা স্টার্ট করব। কারণ সঠিক পরিকল্পনা না থাকলে তার মধ্যে অভ্যেসটা ঠিকঠাক তৈরি হবে না, অথবা একটি নির্দিষ্ট বা অনেকগুলো খাবারের প্রতি অনীহা তৈরি হয়ে যেতে পারে, যেটা পরবর্তীকালে তার মধ্যে পুষ্টির অভাব নিয়ে আসতে পারে। সেই জন্য আজকে আমরা আলোচনা করব একটি বাচ্চাকে সলিড খাবার দেওয়া শুরু করলে কিভাবে শুরু করা উচিত বা কোন পয়েন্টগুলো মাথায় রেখে শুরু করা উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের আপডেটগুলো আপনাদের কাছে সময়ে সময়ে আসতে থাকবে। তার কারণ একই সময়ের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। একটি শিশু যখন সলিড খাবার নেওয়ার জন্য রেডি বা প্রস্তুত, তখন কিন্তু তার হজম ক্ষমতা বেশ খানিকটা পরিপক্কতা লাভ করে গেছে বা পরিপক্ক হয়েই গেছে বলা চলে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আগে থেকে সে যেটা খেয়ে আসছিল ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক, সেটা কিন্তু তার প্রধান খাবার, সেই জন্য সেটা কিন্তু বন্ধ করা যাবে না। কিন্তু তার বৃদ্ধি বিকাশের নিরিখে এই সময় অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়, সেই জন্যই সলিড ইন্ট্রোডাকশনের প্রয়োজন। আর এই একই কারণে সলিড খাবারকে কমপ্লিমেন্টারি ফুড বলা হয়ে থাকে। এই সময়টায়, যে সময়টায় সে সলিড খাবার নিতে চলেছে বা সলিড ইন্ট্রোডাকশন হচ্ছে, সেই সময়টাতে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র তার সঙ্গে আমরা সলিড বা বাইরের খাবারের পরিচয় করাচ্ছি, ইন্ট্রোডাকশান করাচ্ছি। আমরা কিন্তু কখনোই এটা ধরে নেব না এটাতে তার পেট ভরে যাবে। মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হলো নতুন কিছুকে সবসময় রিজেক্ট করা বা বাধা দেওয়া। একটি বাচ্চা যে এতদিন ধরে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কের উপরে ছিল বা ফর্মুলা মিল্কের উপরে আছে বা ব্রেস্ট মিল্কের উপরে আছে, তার কিন্তু সেটাই অভ্যেস। এই সময় যখন সলিড শুরু করানোর চেষ্টা করা হবে, তখন সে কিন্তু সেটাকে রিজেক্ট করবে বা অনবরত বাধা দেবে। সেই জন্য বাবা মায়ের অনবরত চেষ্টা এবং ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার দুই সন্তানই ব্রেস্ট মিল্কের ওপরেই ছিল। তাদেরকে যখন সলিড ইন্ট্রোডাকশান করানো হয়েছে বা আমাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যখন সলিড ইন্ট্রোডাকশান করানো হচ্ছে, তখন কিন্তু বাটি চামচ নিয়ে আমাদের একটা আলাদা যুদ্ধ চলে। তবে এটা ভুলে গেলে যেহেতু চলবে না যে আমাকে সলিড ইন্ট্রোডাকশান করাতেও হবে, সেই জন্য ধৈর্য ধরে আমাদের একটু সময় নিয়ে ব্যাপারটাকে খেয়াল করতে হয়। আমরা এই সময় একটা জিনিস মাথায় রাখবো যে অযথা চাপাচাপি করব না, শুধুমাত্র ইন্ট্রোডাকশান করানোর জন্য বা পরিচয় করানোর দিকে ধ্যান দেব। কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে যাতে এই পরিচয়ের পর্বটা খারাপ না হয়ে যায় বা ওর খারাপ অভিজ্ঞতা না হয়। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট হলো, যে খাবারটাই দেবেন না কেন সেই খাবারটা যেন নরম এবং সিদ্ধ করে দেওয়া হয়, যতটা সম্ভব নরম করে দেওয়া। কারণ সে শুধুমাত্র ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কের ঘনত্বের সঙ্গে অভ্যস্ত। সেই জন্য বেস্ট অপশান হচ্ছে পিউরি ফর্ম দিয়ে স্টার্ট করা। সেটাতে অভ্যস্ত হলে ম্যাশড ফর্মে যাব, তারপরে সেটাতে অভ্যস্ত হলে তখন সেমি সলিড ফর্মে যাব। এই যে অভ্যস্ত হলে বলছি, এই অভ্যস্ত হওয়াতেও কিন্তু একটু সময় লাগে, আমাদেরকে ধৈর্য ধরতে হয়। আমরা অনেক সময় ডাল বা ভাত বা ডাল ভাত মেখে বা খিচুড়ি এই ব্যাপারগুলো দিয়ে স্টার্ট করার কথা ভাবি, কিন্তু না, স্টার্ট করানোর ক্ষেত্রে শাকসবজি এবং ফলমূল বেস্ট অপশান। গবেষণার মাধ্যমে দেখা গেছে যে এই শাকসবজি এবং ফলমূলগুলোর মধ্যে বাচ্চা প্রথম থেকে অভ্যস্ত হলে পরবর্তীকালে পিকি ইটার, অর্থাৎ সিলেক্টেড জিনিস খাবে বা সিলেক্টেড জিনিস খাবে না, এই প্রবণতাটা তার মধ্যে তৈরি হয় না। তার স্বাদকোরকগুলো যদি অন্য কোনো বিশেষ প্রকার খাবারে রেগুলার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যায়, তাহলে পরবর্তীকালে প্রয়োজনীয় খাবার যেগুলো তার পুষ্টি সরবরাহ করতে পারে সেগুলো সে নিতে চায় না। আমরা এরকমও উদাহরণ দেখেছি যে একটি বাচ্চাকে শাক সবজি নানান রকম এই সমস্ত দিয়ে তাকে সলিড স্টার্ট করানো হয়েছে এবং তাকে তাতেই রাখা হতো। পরবর্তীকালে বড় হয়ে জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড এগুলো সে নিতেই চায় না, কারণ সেগুলোর স্বাদ তার বা টেস্ট তার ভালো লাগে না। এই সময় কিন্তু এইটা মাথায় রাখবেন না যে ডাল ভাত না খেলে পেট ভরবে না। প্রথমে 1 থেকে 2 চামচ দেবেন, এরকমও হতে পারে 1 চামচের বেশি সে নিল না
বা মুখে দেওয়া মাত্রই সে আপত্তি প্রকাশ করলো। এটা স্বাভাবিক একটা ব্যাপার। মনে রাখবেন এই সময়টাতে খাবারের স্বাদ এবং খাবারের ঘনত্বের সঙ্গে পরিচিতিটাই মুখ্য উদ্দেশ্য। খাবার যখনই দেবেন একটি নির্দিষ্ট প্রকার শাকসবজি বা ফল ইন্ট্রোডিউস করাবেন, কখনোই সেটাকে কম্বাইন করবেন না। যখনই দেবেন সকালবেলা দেবেন, যাতে সারাদিন তার মধ্যে কোনো অ্যালার্জিক রিয়াকশান আসছে নাকি সেটা দেখা যায়, এবং 3 থেকে 4 দিন একই রকম খাবার দেবেন যাতে তার মধ্যে কোনো রিয়াকশান হচ্ছে না কি এবং সে সেটাকে কিভাবে নিচ্ছে সেটাকে অবজার্ভ করা যায়। যখন সে বিশেষ কয়েক প্রকার শাকসবজির সঙ্গে অভ্যস্ত হয়ে গেল, তখন সেগুলোকে কম্বাইন করে বা সেগুলোকে মিলিয়ে নতুন এক প্রকার খাবার তৈরি করে দিতে পারেন। তাতে সে নতুন রকমের টেস্টও পাবে এবং কোন খাবারটার থেকে অ্যালার্জি হচ্ছে সেটার ভয়টা থাকবে না। যখনই আপনি সলিড ইন্ট্রোডাকশনের চিন্তাভাবনা করছেন, তখন সারাদিনের মধ্যে যতগুলো মিল সে নেয়, মানে যতবার ব্রেস্ট ফিড বা যতবার ফর্মুলা ফিড নেয়, তার মধ্যে একবার, যেরকম বললাম সকালবেলা, একবার বা একটা মিলকে আপনি এরকম কমপ্লিমেন্টারি ফুড দিয়ে রিপ্লেস করবেন। যখন সে আস্তে আস্তে অভ্যস্ত হবে তখন সংখ্যাটা বাড়ানো যেতে পারে। যখন বাচ্চার পেট ভর্তি অথবা ঘুম পেয়েছে, সেই সময়, বিশেষ করে ঘুম পাওয়ার সময়, তখন কিন্তু কমপ্লিমেন্টারি ফুড দেবেন না। তাতে সে স্বাভাবিকভাবেই আপত্তি করতে পারে। যখন ঘুম পেয়েছে তখন সে যে খাবারটাতে অভ্যস্ত, ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক, সেটাই দেবেন। যখনই কোনো কমপ্লিমেন্টারি ফুড দিচ্ছেন তখন সেই খাবারের প্রতি তার প্রতিক্রিয়াটা ভালোভাবে অবজার্ভ করবেন। খাবার যখনই দেবেন তখন খাবারটা যেন হালকা গরম থাকে, মানে যেরকম টেম্পারেচারে আমরা খাবার খাওয়া পছন্দ করি। ঠান্ডা খাবার কিন্তু বাচ্চারা খেতে চায় না। একটু উষ্ণ খাবার দেওয়া ভালো, যেরকম আপনার মনে হয় যে এই টেম্পারেচারে দিলে বাচ্চার ভালো লাগতে পারে। খুব বেশি গরম দেবেন না, সেটা তার পক্ষে নেওয়াও মুশকিল হয়ে যায়। ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি, কিছুদিন আগে আমরা একটা খাবার রেডি করে সেটা চাপা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন আমরা বেশ কিছুক্ষণ পরে এসে সেই খাবারটা মেহুকে খাওয়ানোর চেষ্টা করি, তখন সে খাবারটা নিতে চায় না। আমরা জানি ওর খিদে পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও খাবারটা নিতে চায় না। তারপরে যখন খাবারটাকে হালকা উষ্ণ করে আমরা দিই তখন পুরো বাটিটাই শেষ হয়ে যায়। এর সাথে এটাও মনে রাখবেন, যেটা দিয়েই আপনি খাওয়াচ্ছেন না কেন সেটা ভালোভাবে জীবাণুমুক্ত হওয়াটা খুব দরকার। সেই জন্য একটা বড় পাত্রে ভালোভাবে, যে বাটি চামচে আপনি খাওয়াবেন সেই বাটি চামচটাকে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে জীবাণুমুক্ত করে তারপরে সেটাতে দেবেন। সর্বোপরি একটা কথা বলি, যে বিষয়গুলো আমাদের মাথায় রেখে সলিড খাবার ইন্ট্রোডিউস করা উচিত, সেগুলো দেখার পরেও আপনি কিন্তু অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে একবার কথা বলে নেবেন। কারণ এমন কোনো সমস্যা থাকতে পারে যেটা সলিড ইন্ট্রোডাকশনের ফলে বেড়ে যেতে পারে। সেই জন্য একবার পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলে এটা কনফার্ম হয়ে নেওয়া খুব দরকার যে ওর এমন কোনো ইন্টারনাল প্রবলেম নেই যেটা থেকে সলিড খাবার শুরু করলে সমস্যা হতে পারে। এই একই পয়েন্টগুলো মাথায় রেখে আমরা দিব্যেশীর ক্ষেত্রেও সলিড ইন্ট্রোডাকশান করেছি এবং এখন দিশিতার ক্ষেত্রেও সেই একই নিয়মগুলোকে ফলো করে আমরা সলিড দিয়ে যাচ্ছি। আশা করব পয়েন্টগুলো আপনার কাজে লাগবে বা এই বিষয়গুলো মাথায় রেখে সাকসেসফুলি আপনারা সলিড ইন্ট্রোডাকশান করাতে পারবেন আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে। এই সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।